এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। বুধবার বিকেল 4টে মানে সমাজ ও সংস্কৃতি এক্সপ্রেস। সংস্কৃতির ধারক বাহক স্থাবক আমরাই এই দক্ষিণবঙ্গে। এই বার্তাকে এগিয়ে নিয়ে যেতে নতুনভাবে আমরা শুরু করেছি সমাজ ও সংস্কৃতি এক্সপ্রেস। আজ আমাদের স্টুডিওয় যাকে আমরা নিয়ে এসেছি, কবি লিখেছিলেন, মানুষ বড় অসহায়, মানুষের পাশে দাঁড়াও। মনে হয় শুভদীপ এবং তার টিমকে দেখেই কবি লিখেছিলেন। পিস ওয়েলফেয়ার অর্গানাইজেশন রূপনারায়ণপুরের তার ফাউন্ডার এবং বর্তমানে সভাপতি শুভদীপ সেন আমাদের আজকের অতিথি। শুভদীপ, অনেক অনেক স্বাগত সমাজ এবং সংস্কৃতি এক্সপ্রেসে। আপনাদের সবাইকেই অন্তরের কৃতজ্ঞতা যে আপনারা আমাদের কথা ভেবেছেন এবং আমাদেরকে কথা বলার জন্য একটা জায়গা করে দিয়েছেন, তাই জন্য অন্তরের কৃতজ্ঞতা আপনাদের সকলকেই। অবশ্যই আমরা সবাই সবার পরিপূরক। আমাদের যে মঞ্চ, তোমাদের মতো মানুষকেও চাই তোমরা মানুষের কাজ করো। আর আমাদের আজকের এই অনুষ্ঠানের নামও সমাজ এবং সংস্কৃতি এক্সপ্রেস। এই দুটো না থাকলে সমাজ কখনো এগিয়ে যেতে পারে না, কি বলো? অবশ্যই আজকে এক্সপ্রেস নিউজ একটা দৃষ্টান্ত তো তৈরি করছি দক্ষিণবঙ্গ জুড়ে। তার কারণ শুধু দক্ষিণবঙ্গ বললে ভুল হবে, তারা দীর্ঘ 2.5 দশক ধরে যে কাজ করে চলেছে সে কাজ মানুষ দেখছে, প্রত্যক্ষভাবে মানুষ দেখছে। এবং সমাজ ও সংস্কৃতি নিয়ে যে একটি বিশেষ ধরনের আপনারা অনুষ্ঠানের আয়োজন করেছেন, এর জন্য সত্যিই আপনাদের এই ভাবনাকে সাধুবাদ জানাই। তার কারণ প্রান্তিক বাংলার যে সমস্ত মানুষরা সেইভাবে কখনোই নিজেদের কথা তুলে ধরার একটা অন্তত জায়গা আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে তারা পেয়েছে বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে। ছোটোবেলাটা শুনি তোমার, আর ছোটোবেলা শুনবো, তারপর তুমি যে সমাজে নিজের কেরিয়ার না চিন্তা করে তৈরি করলে পিস ওয়েলফেয়ার অর্গানাইজেশন। এতগুলো বাচ্চা, তাদের প্রতিদিনের শুধু তো খাওয়া পড়ার ব্যাপার নয়, তাদের সংস্কৃতি, তাদের খেলাধুলা, তাদের বেড়ে ওঠার সমস্ত কিছু দায়িত্ব নিয়ে নিয়েছো। সেটা পরে শুনবো। তোমার ছোটোবেলায় স্কুল, এটা শুনি। আসলে ছোটোবেলা বলতে আমার ছোটোবেলায় আমার জন্ম বর্ধমানে, একদম বর্ধমানেই আমার জন্ম। সেখান থেকে রূপনারায়ণপুর সীমান্ত বাংলার একদম ছোট্ট একটা জনপদ। তো রূপনারায়ণপুরেই আমার ছোটোবেলার বেশিরভাগ সময় কেটেছে। আমার প্রথম স্কুল শিশু নিকেতন, তারপর আসানসোল রামকৃষ্ণ মিশন ও চিত্তরঞ্জন ডিবি বয়েজ। স্কুল জীবন থেকেই পড়াশোনার সাথে সাথে ক্রিকেট খেলার প্রতি একটা ঝোঁক ছিলই, আর 5টা ছেলের মতোই। এবং সেই খেলার মাধ্যমেই, খেলার সূত্র ধরেই এক সময় আমি কলকাতাতে ভিডিওকন স্কুল অফ ক্রিকেট একাডেমি সল্টলেকে, যেটা সৌরভ গাঙ্গুলির ক্রিকেট একাডেমি নামে পরিচিত, সেই একাডেমিতে ট্রায়াল দিয়ে আমি সুযোগ পাই অ্যাজ এ স্টুডেন্ট। একসাথে ক্রিকেট খেলা এবং পড়াশোনা দুটোই চলছিল। কিন্তু সেখান থেকেই হঠাৎ করে জীবনের একটা ছন্দপতন বলতে পারেন। 2006 সাল, 2006 সালের একটি দুর্ঘটনা ভালো লাগা বা জীবনে ক্রিকেট খেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে ভাবনাটা ছিল নিজের মনের মধ্যে, সেখানে কিছুটা ব্যাহত হলো। দুর্ঘটনার পর আর মাঠে ফিরতে পারিনি। তারপর ফিরে আসা কলকাতা থেকে আমার
ছোটোবেলাকার জায়গা রূপনারায়ণপুরে, এবং কলকাতা থেকে রূপনারায়ণপুর এই যে জার্নিটা, এটা অনেকটা কঠিন ছিল আমার কাছে। তার কারণ আজও মনে পড়ে, আমাদের সেই সময় এতটা যোগাযোগ ব্যবস্থা উন্নত ছিল না, বিশেষ করে রূপনারায়ণপুর থেকে কলকাতার। ভোরবেলায় বাড়ি থেকে বেরিয়ে বাসে করে আসানসোল স্টেশন, তারপরে ট্রেন ধরে কলকাতা, এবং খেলাধুলা কমপ্লিট করে বিকেলবেলায় আবার এইভাবেই বাড়ি ফিরে আসা, যেহেতু কলকাতায় থাকার সেভাবে কোনো জায়গা ছিল না। প্রতিনিয়ত এই হাড়ভাঙা পরিশ্রমের মধ্যে দিয়েও নিজের লক্ষ্য অর্জনের জন্য এগিয়েছিলাম, কিন্তু কোনো একটা কারণ, দুর্ঘটনার জায়গাতে কারো হাত থাকে না, ভাগ্যও সাথ দেয়নি, মেনে নিয়েছিলাম। প্রথম খুব খারাপ লাগতো। অবশ্য ঈশ্বর চেয়েছে যে তুমি মানে অন্য মানব সেবামূলক কাজে আসো, তো ক্রিকেট খেললে হয়তো পিচ গড়ে উঠতো না, উঠতো কি না, আসলে সেটা নয়। মানে 2007-এ যখন দুর্ঘটনা হলো, যখন আমি বাড়ি ফিরলাম, বাড়ি ফেরার পরে আমার নিজের সেই সময় খুব ফাঁকা ফাঁকা লাগতো। তার কারণ একটা সময় ক্রিকেট মাঠটা যেখানে জীবন ছিল, তো তখন থেকেই, এবং ছোটবেলায় যেহেতু বল না ব্যাট কি করতে, আমি অলরাউন্ডার ছিলাম। আমি এটাই বলতে চাইছিলাম যে তার ক্রিকেটের অলরাউন্ডার, হয়তো ভাগ্য তাকে ক্রিকেটার করেনি, কিন্তু সমাজে সে অলরাউন্ডার। আসলে সমাজে অলরাউন্ডার বললে আপনি বলছেন ঠিক কথাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম কিছু না। 2007-এ যখন আমি বাড়ি ফিরে এলাম, তখন মাঠ ছিল একটা সময় আমার জীবন, এবং রামকৃষ্ণ মিশনে পড়াশোনার সময় খুব সামনে থেকে মহারাজদের দেখেও শিখেছি, শিক্ষকদেরকেও দেখেছিলাম, এবং স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদার যে বাণী, সেই বাণীকে সামনে রেখেই তো আমরা আমাদের পড়াশোনাটা এগিয়ে নিয়ে গেছি। তাই মনে হয়েছিল যে এই সমাজ থেকে তো আমরা দুহাত ভরে অনেক কিছু নিই, যে যদি দিন শেষে এই সমাজকে আমরা কিছু ফিরিয়ে দিতে পারি, এই সমাজের প্রতি একটা দায়বদ্ধতার জায়গা থেকে, সেই ভাবনাকে সামনে রেখেই 2008 সালে আমি প্রথমে একবার চেষ্টা করতে গেছিলাম, যদি মানুষের জন্য কিছু করা যায়। পারিনি, ব্যর্থ হয়েছিলাম। আচ্ছা, অবশেষে 2010, এখনও মনে পড়ে, 2010-এর 7ই অক্টোবর, দুর্গাপুজোর ঠিক আগে মহালয়ার দিন শুরু করেছিলাম যে মানুষের জন্য কিছু যদি কাজ করা যায়। এবছর বোধহয় 16 বছর হলো না? 16 বছর। এবছর আমাদের এক্সপ্রেস নিউজের যিনি কর্ণধার মাননীয় মদন সিংজি, তাকেও এবছর 16তম বর্ষে বিশেষ সাংবাদিক হিসেবে তোমরা সম্মান। না, আসলে ওনাকে আমরা পিস অনন্য সম্মান দিয়েছি। ওনার যে অনন্য কাজ, তার কারণ 25 বছর ধরে এককভাবে যেভাবে উনি এই দক্ষিণবঙ্গ বা আমাদের এই অঞ্চল থেকে যেভাবে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেভাবে উনি ছুটে চলেছেন, এবং সমস্ত শারীরিক প্রতিবন্ধকতাকেও হার মানিয়ে উনি এগিয়ে চলেছেন, তো ওনার এই কাজকে কুর্নিশ জানাতে পেরেছি, এটা আমাদের কাছে ভালো লাগা। এবার আরও একটা জায়গায় আজ খুব নস্টালজিক, এই কারণে ছোটোবেলায় যখন আমরা এই দুর্গাপুরের উপর দিয়ে যেতাম, তখন এক্সপ্রেস নিউজের বিভিন্ন ব্যানার, সাইনবোর্ড চোখে পড়তো রাস্তার উপরে। তো আজকে সেই স্টুডিওতে বসে আপনার সাথে কথা বলছি, এটা একটা অন্য রকমের ভালো লাগা কাজ করছে। সমাজ ও সংস্কৃতির আপনাদের এই অনুষ্ঠানটা না থাকলে হয়তো এই কথা বলা জায়গাটাও হয়তো থাকতো না। অবশ্যই অবশ্যই। আপনারা দেখছেন সমাজ ও সংস্কৃতি এক্সপ্রেস নিউজের পর্দায়, বুধবার বিকেল 4টে মানে সমাজ ও সংস্কৃতি এক্সপ্রেস। আজকে স্টুডিওয় আমার সঙ্গে পিস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মাননীয় সভাপতি শুভদীপ সেন। শুভদীপ, নিজের কেরিয়ার যখন একটা তোমার বয়সী ছেলে, কেরিয়ার, চাকরি, পড়াশোনা, তখন এতগুলো বাচ্চার দায়িত্ব নেওয়ার যে বাড়ি থেকে একটা বাধা আসেনি? যদি বলি বাধা আসেনি তাহলে মিথ্যা বলবো, বাধা তো এসেছিল, কিন্তু আজও মনে পড়ছে যে মানুষটার কথা। আমার স্বর্গীয় পিতা, স্বর্গীয় জিতেন্দ্রনাথ সেন আমাদের মধ্যে নেই, তো সেই সময় বাবার যে সাপোর্টটা পেয়েছিলাম, ঠিক আছে, বাড়ির সবাইকে রাজি করিয়েছিল যে ওর যখন ইচ্ছে, ও যখন মানুষের সেবা করতে চায়, ওকে সেই জায়গাটায় এগিয়ে যেতে দাও, বাধা দিও না। তো সত্যি আজ এইখানে বসে আপনার সাথে কথা বলছি, কিন্তু বাবার সেই বাবা যে সাপোর্টটা করেছিল, সেটাকে তো অস্বীকার করা যায় না। বাবা নিয়মের বসে না ফেরার দেশে, কিন্তু বাবা তোমার সঙ্গেই আছে, আমাদের সঙ্গেই আছে। তাদের আশীর্বাদ ছাড়া আমরা এক পাও যেতে পারি না। তোমার বাবার একটা আশীর্বাদ পিস ওয়েলফেয়ার অর্গানাইজেশনে সবসময় আছে, তাই না? এটা আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, এবং ছায়াসঙ্গী হিসাবে উনি সবসময় আমার সাথে আছেন। এবং আমি এটা দেখেছি, যত কঠিন বিপদই আসুক, সে বিপদ থেকে উদ্ধার হয়েছি বা হচ্ছি, সব ওনারই আশীর্বাদ হয়তো। এবার একটু
এই যে যখন বাচ্চাগুলোকে ভরণ পোষণের দায়িত্ব নিলে, তোমার শুনলাম 48টি বাচ্চা, তাদের সকালের খাবার, দুপুরের রাত্রের পড়াশোনা, খেলাধুলা, নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের, মানে শুধু যে বাচ্চাদেরকে সাংস্কৃতিক অনুষ্ঠান করিয়ে যে ছুটি তা নয়, খুব রিচ প্রোগ্রাম করো তোমরা, অনেকগুলো অনুষ্ঠান তোমাদের আমরা দেখেছি। আগামীর ভয় লাগে না যে আজকে হয়ে গেল, আগামী দিন কি হবে? না, আসলে আমাকে একটু পিছন দিকে ফিরে যেতে হয়। 2010 যখন শুরু করলাম, প্রথম দিকে কিন্তু আর 5টা সংগঠনের মতো অনুষ্ঠান কেন্দ্রিক সংগঠন হিসেবেই পিস ওয়েলফেয়ার অর্গানাইজেশন কাজ করে যাচ্ছিল। কিন্তু 2011 সালে এসে মনে হলো যে যদি সত্যি একটু অন্যরকমভাবে কিছু কাজ করতে হয় তাহলে ভাবনা চিন্তা করতে হবে, এবং তখন ভাবনা চিন্তা করলাম যে যদি এটা অবৈতনিক শিক্ষা কেন্দ্র করা যায়। ওটাই বলতে যাচ্ছিলাম। এবং এই অবৈতনিক শিক্ষা কেন্দ্র শুরু করার সেই দিনগুলো মনে পড়ে। সালানপুর ব্লকের ভৌগোলিক অবস্থানে গ্রাম সংখ্যা প্রায় 70-এর কাছাকাছি। বিভিন্ন গ্রামে তখন তো আর আজকের মতো গাড়ি ছিল না, সাইকেল ছিল। তখন আমার বয়সও কম, 21 কি 22 হবে। সালানপুর ব্লকের সেই গ্রামগুলোতে সাইকেল নিয়ে মাইলের পর মাইল গেছি, বিভিন্ন বাড়িতে গেছি। যখন ভোরের আলো ফোটেনি, কয়লা খাদানে মাদের সাথে শিশুরা পর্যন্ত গেছে, তারা শিক্ষার আলো দেখেনি, সেই সমস্ত বাচ্চা তাদের অভিভাবকদের সাথে কথা বলেছি, তাদেরকে বুঝিয়েছি শিক্ষার প্রয়োজনীয়তা। সেখান থেকেই আস্তে আস্তে 2011 সালে প্রথম শুরু করলাম অবৈতনিক শিক্ষাকেন্দ্র 8 জন ছাত্রছাত্রীকে নিয়ে। আচ্ছা, এখন 48 জন। একটা বড় জার্নির ঘটনা শুনছি। শুভদীপেরও বয়স কম, এর মধ্যে থেকে যেভাবে শুভজিৎ সমাজের কাজে নিয়োজিত প্রাণ, আমাদের এক্সপ্রেস নিউজ পরিবারের পক্ষ থেকে শুভদীপের অনেক শুভকামনা রইল। শুভদীপ, এই যে ঝুঁকি, এই ঝুঁকিতে তুমি যে সাপোর্টটা আশা করো যাদের কাছে, সরকার বা বেসরকারি সংস্থা, তারা তো নিশ্চয়ই তোমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এই 16 বছরের পথ চলাতে সর্বপ্রথম অস্বীকার করার কোনো জায়গা নেই, পুরোটাই সাধারণ মানুষের ভালোবাসায় আমরা এগিয়ে যাচ্ছি। কোনো রকম কোনো বেসরকারি সংস্থার কাছ থেকেও আমরা সেভাবে কোনো সাহায্য পাইনি, আর সরকারি অনুদান তো পাইনি। শুধুমাত্র আমার রূপনারায়ণপুর অঞ্চলের প্রিয় মানুষজনেরা, শুধু রূপনারায়ণপুর বললে ভুল হবে, আসানসোল শিল্পাঞ্চলের বেশ কিছু মানুষজন, তার সাথে আমাদের জেলা এবং রাজ্য ছাড়িয়ে দেশের বাইরেও, বাইরে বলতে আমি আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশের কথা যদি বলি, সেখানকারও বিভিন্ন মানুষজন, তারা যখন আমাদের অনুষ্ঠানে আসেন, তাদের সাথে যে একটা সম্পর্ক তৈরি হয়েছে, এই সাধারণ মানুষের সাহায্য সহযোগিতা নিয়েই আজ 16 বছর ধরে এই বাচ্চাগুলোকে নিয়ে পিস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ছাদের তলায় পিস অবৈতনিক শিক্ষা কেন্দ্র চলছে। বছরের শুরুতে তোমাদের পিস একটা তো ক্যালেন্ডার তৈরি করো সারা বছরের কর্মকাণ্ড, অবশ্যই সেগুলো একটু শুনি। এবছর কি পরিকল্পনা তোমার? আসলে বছরের শুরুতে যে ক্যালেন্ডারটা আমাদের হয়, সে বছরে সেই রকম পরিকল্পনার জায়গা থেকে, যেমন বছরের শুরুতে জানুয়ারি মাসে আমরা সমাজের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে সালানপুর ব্লকে যে সমস্ত ছাত্রছাত্রীরা আর্থিকভাবে সচ্ছল নয়, যে সমস্ত পরিবারের, এরকম প্রায় 200-র উপরে ছাত্রছাত্রী, যাদেরকে ইতিমধ্যে আমরা নতুন বছরের শুরুতেই, তারা যখন নতুন শ্রেণীতে উঠেছে, তাদের যে প্রয়োজনীয় শিক্ষার যে জায়গাটা, আপনারা জানেন সরকার 8ম শ্রেণী পর্যন্ত সমস্ত বই দেয়, কিন্তু 9ম শ্রেণী থেকে বই কিনে নিতে হয়। তো বই খাতা সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী, যেমন আমরা আমাদের জানুয়ারি মাসে যে রূপনারায়ণপুর উৎসব আমরা করি, সেই উৎসবের মধ্যে দিয়ে আমরা এই শিক্ষা সামগ্রী বিতরণ করি। এছাড়াও আমাদের যে 48 জন বাচ্চা আছে, তাদেরকেও আমরা শিক্ষা সামগ্রী প্রদান করে থাকি। এরপর দোলের আগের দিন আমাদের নির্ধারিত বসন্ত কথা বলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। এটা 2026-এর আপনাকে ক্যালেন্ডার বলছি। বসন্ত কথা। পয়লা বৈশাখের আগের দিন, মানে বর্ষবিদায়ের রাতে, বাংলা বর্ষ, হ্যাঁ, আমরা বৈশাখী আলপনায় আমাদের ছোট্ট জনপদ রূপনারায়ণপুরকে ভরিয়ে তুলি। পয়লা বৈশাখের সকালবেলায় আমরা বাঙালির হারানো ঐতিহ্যকে নিয়ে আমরা মঙ্গল শোভাযাত্রা বার করি, এবং সাথে অবশ্যই সকলের জন্য পান্তা ভাত এবং মাছ ভাজার আয়োজন করি। বাঙালির হারানো একটা ঐতিহ্যের ব্যাপার থাকে। এরপরে মে মাসের 19 তারিখ আমরা বাংলা ভাষার জন্য আসামের বরাক উপত্যকায় যারা বাঙালিরা শহীদ হয়েছিলেন, বরাকের যে ভাষা দিবস, সেই ভাষা দিবস, এবং অবশ্যই সাথে রবীন্দ্রনাথ ঠাকুর, তার 25 বছর চলে গেল, 25 বছর, হ্যাঁ, তো আমরা 19 তারিখে করি।
এবং অনুষ্ঠানটার আমরা শীর্ষক শিরোনাম দিই বরাক থেকে বোলপুর। আচ্ছা, বাহ। আচ্ছা, এই, মাঝে কিন্তু আরেকটা জিনিস চলে গেল, সেটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি আমরা আমাদের কার্যালয়ে আমাদের বাচ্চাদেরকে নিয়ে ঘরোয়াভাবে আয়োজন করি। মাতৃভাষা দিবস যেমন আমরা ঘরোয়াভাবে আয়োজন করি, আবার আমরা ঠিক আরেকটা জায়গায় একটি অন্যরকম ভাবনা রেখেছি, যে ভাবনাটা হচ্ছে প্রত্যেক বছর আন্তর্জাতিক মা দিবসের অনুষ্ঠান আমরা করি। মে মাসের প্রথম রবিবারে যে আন্তর্জাতিক মা দিবসের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা যেটা করেছি, সেই অনুষ্ঠানে আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে, যাদের বাবা মারা এতটা পরিশ্রম করছে, এতটা কষ্ট করছে, তাদেরকে যেন শেষ জীবনে বৃদ্ধাশ্রমে যেতে না হয়, তাই আমরা আন্তর্জাতিক মা দিবসের দিনে আমাদের শীর্ষক শিরোনাম দিয়েছি, কোনো মায়ের স্থান যেন বৃদ্ধাশ্রম না হয়। এবং সেখানে মাদেরকে রীতিমতো পুজো করে ছাত্রছাত্রীরা বা তাদের সন্তানেরা। এটা আমাদের আন্তর্জাতিক মা দিবসের একটা মর্মস্পর্শী অনুষ্ঠান। তোমার রূপনারায়ণপুরের এক কবি আমাদের স্টুডিওতে অনেকবার এসেছেন, বাসুদেব মণ্ডল। বাসুদেবদা একটা কবিতা লিখেছিলেন যে, যাদের জন্য লিখছি তারা কি পড়ে? কবি শক্তি চট্টোপাধ্যায় যে কবিতা লিখেছেন, আমার মনে হয় শুভজিৎ পড়েছে। শুভজিতের মতো অনেক মানুষ এগুলো পড়ে বলেই মানুষের পাশে এসে দাঁড়ায়। আজ সমাজ এবং সংস্কৃতি এক্সপ্রেসে তেমনই একজনকে আমরা পেয়েছি, শুভদীপ সেন, আমাদের আজকের অতিথি। শুভদীপ, তুমি রূপনারায়ণপুর উৎসব করলে, সেখানে আমিও গেছিলাম। দেখলাম যে স্থানীয় শিল্পীদের, মানে স্থানীয় বলতে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলকে নিয়েই তুমি অনুষ্ঠানটা করলে। এখন একটা যে চল হয়েছে, আমাদের অর্থ, আমাদের দর্শক, প্যান্ডেল কলকাতার, শিল্পী কলকাতার, সাউন্ড কলকাতার, স্থানীয়রা কোথাও একটু বিচ্যুতি হচ্ছে না বা ডিপ্রাইভ হচ্ছে না? এটা কিভাবে দেখছো? আসলে এরকম নয়। আসলে আমরা প্রত্যেক বছরই আমাদের জায়গা থেকে এইটুকু কথা বলতেই পারি যে আমরা সবসময় একটা মেলবন্ধন ঘটানোর চেষ্টা করেছি স্থানীয়দের সাথে অঞ্চলের বাইরের শিল্পীদের। তার কারণ হচ্ছে সকলেই শিল্পী, কাজেই শিল্পীকে যদি আমরা প্রয়োজনীয় সম্মান না জানাতে পারি, তাহলে সংগঠক হিসেবে এটা আমাদের ব্যর্থতা বলে আমি মনে করি। সম্মান আমি বলছি যে যারা প্রতিষ্ঠিত শিল্পী তারা যে সম্মানটা পাচ্ছে, স্থানীয় শিল্পীরা সম্মানটা পাচ্ছে না, সেটা কিন্তু তোমার অনুষ্ঠানে দেখলাম তুমি সেটা খুব মেনটেন করেছো। অবশ্যই সবাইকে সমান সম্মান দিয়েছো, একদম সবাই সমান। তার কারণ হচ্ছে আমাদের কাছে সবসময় এটা মনে হয়েছে আর্থরিক অর্থেই শিল্পী যে মানে সত্তাটা নিয়ে তিনি আমাদের মঞ্চে আসছেন, তিনি আমাদের অঞ্চলের হতে পারেন, তিনি অঞ্চলের বাইরে হতে পারেন। অর্থ হয়তো তারতম্য থাকতে পারে, প্রতিষ্ঠিত বড় শিল্পী বড় অর্থ পাবে, ছোট শিল্পী জায়গা তো আমি আপনাকে বলতে পারি, মানে আমরা যেহেতু মূলত অবৈতনিক ভাবে কাজ করি, অবৈতনিক বাচ্চা শিক্ষা কেন্দ্র চালাই, কাজেই অর্থর কোনো সম্পর্ক থাকে না আমাদের কোনো অনুষ্ঠানে। এটা আপনাকে আমি খুব স্পষ্টভাবে বলতে পারি। তার কারণ যে সব শিল্পীদেরকে আমরা আমন্ত্রণ জানাই, আমরা কিন্তু বাচ্চাগুলোর কথা প্রথমেই তাদেরকে বলি। তার কারণ এই বাচ্চাগুলো, যে বাচ্চাগুলোকে আপনি নিজেও দেখে এলেন বা যারা রূপনারায়ণপুর বা তার সন্নিহিত অঞ্চলে বা যারা আমাদের কার্যালয়ে গেছেন তারা দেখেছেন, এই বাচ্চাগুলো কিন্তু একটা সময় ছিল যখন এদের শৈশব বিপন্ন ছিল। এরা দুবেলা দুমুঠো ঠিক করে খেতে পেত না। এরা ভোরের আলো ফোটার আগে এদের বাবা মাদের সাথে সেই অবৈধ খাদানে যে কয়লা সংগ্রহ করত, সেখান থেকে তাদেরকে শিক্ষার মূল স্রোতে নিয়ে আসা হয়েছে। আমরা একটা কথা সবসময় বিশ্বাস করেছি যে আপনি যদি কাউকে কোনো কিছু দান করেন, তাহলে সেই দানটা ক্ষণিকের জন্য বা একদিনের জন্য, কিন্তু আপনি যদি শিক্ষার জন্য কাউকে দান করেন, সেই দানটা চিরজীবনের দান বলে এটা আমরা বিশ্বাস করি। একেবারেই। আবারও বলি, সংস্কৃতির এই দক্ষিণবঙ্গে শিক্ষা, সংস্কৃতি, রুচি, আমরাই ধারক বাহক এবং স্থাপক এই দক্ষিণবঙ্গে। এই ধারাকে এগিয়ে নিয়ে যেতে নতুনভাবে শুরু করেছি সমাজ ও সংস্কৃতি এক্সপ্রেস, প্রতি বুধবার বিকেল 4টে থেকে। আজকে আমাদের অতিথি পিস ওয়েলফেয়ার অর্গানাইজেশন রূপনারায়ণপুরের শুভদীপ সেন, সভাপতি। তোমাদের এই যে কমিটি আছে, সেই কমিটির মধ্যে তুমি সভাপতি, এইভাবে আরও সবাই কাজ করেন। আমি দেখলাম প্রচুর মানুষ তোমাদের সহযোগিতা করছেন, সবাইকে এক ছাতার নিচে নিয়ে এসছো। এটা একদিনে হয়নি আসলে না। শুরুর সেই দিনটার কথা যদি বলি, সেই সময় যে গুটি কয়েক মানুষ ছিল, তারা প্রত্যেকেই ছিল বহিরাগত। বহিরাগত বলতে এই সেন্সে বহিরাগত কথাটাকে আমি বলছি, তারা কেউ রূপনারায়ণপুরে চাকরি সূত্রে গেছিল, কেউ ছাত্র অবস্থায় এসেছিল। তো 4 বছর 3 বছর থাকার পর তারা কর্মসূত্রে রূপনারায়ণপুর ছেড়ে তাদেরকে চলে যেতে হয়। তো সেই সময়টাই বেশ কিছুটা সময় একটা
লম্বা সময় বলতে পারি যে সেইভাবে পাশে কাউকে পাইনি। তারপরে আবার আস্তে আস্তে তার কারণ হচ্ছে, দেখুন একটা জিনিস হচ্ছে, আপনি যাদেরকে নিয়ে কাজ করছেন তাদের সাথে যদি আপনার একটা সম্পর্ক না তৈরি হয় তাহলে আপনি সেই জায়গায় কাজ করতে পারবেন না। অবশ্যই। তো একটা সময় পর মনে হলো যে আমাদের যারা ছাত্রছাত্রীরা এবং এই ছাত্রছাত্রীদের যারা বাবা মারা, এরা তো সেরকমভাবে সমাজে এরকম কোনো অনুষ্ঠানে তাদেরকে কেউ আমন্ত্রণ জানায় না, বা তারা কোথাও বসে দেখারও সুযোগ পায় না। তার কারণ দূর থেকে দেখে, তার কারণ হচ্ছে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে তাদেরকে যে হাড়ভাঙা পরিশ্রমটা করতে হয়। তো ঠিক সেই জায়গাটাতে আমরা একটা ব্যতিক্রম চিন্তা ভাবনা করেছি, শুধু ছেলেমেয়েরা নয়, তাদের সাথে তাদের বাবা মাদেরকেও আমরা একটা ইনভলভ তৈরি করেছি এবং তাদেরকে নিয়ে আমরা একটা মানে বৃহৎ পরিবার তৈরি করেছি, যে পরিবারের ছাদের তলায় থেকে পড়েই আমরা সমস্ত অনুষ্ঠানগুলো সম্পন্ন করছি, মানুষের সাহায্য, মানুষের সহযোগিতা এবং অবশ্যই মানুষের ভালোবাসাকে পাথেয় করে। আজকের এই অনুষ্ঠান হাজার হাজার মানুষ দেখছেন, এটা পরে আবার রিপিটও হবে এবং ইউটিউবে আমাদের এটা দেখা যাবে, সেখানে প্রচুর মানুষ দেখবেন। 16 বছরে তোমার যে জার্নি, সাফল্যগুলো একটু সবার সঙ্গে শেয়ার করলে সবাই সমৃদ্ধ হব, আমরা সব জানতে পারবো। হ্যাঁ, আসলে 16 বছরের এই যাত্রাপথটা, এই কঠিন যাত্রাপথ এই কারণেই বলতে পারি, তার কারণ হচ্ছে নানা রকম চড়াই উতরাই সমস্ত কিছুকে অতিক্রম করে আজকে 16 বছরে আমরা এসে পৌঁছেছি। শুরুতে যে 8 জনকে দিয়ে আপনাদেরকে বলছিলাম আমাদের অবৈতনিক শিক্ষাকেন্দ্র শুরু করেছিলাম, এবং এখনও অবধি এই অবৈতনিক শিক্ষাকেন্দ্রের অন্যতম সাফল্যগুলো যদি বলি, তার কারণ ওই যে আমাদের বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, কয়লার মধ্যে হিরে পাওয়া যায়। হ্যাঁ, সত্যিই সেই হিরে আমরা এই 16 বছরে পেয়েছি খুঁজে। শুভজিৎ ঘোষ, এই ছেলেটিকে যখন আমরা আমাদের অবৈতনিক শিক্ষাকেন্দ্রে পাই, তখন ছেলেটি ক্লাস 3-তে পড়তো। তার বাবা হঠাৎ করে নিরুদ্দেশ, তার মা অন্যের বাড়িতে সাহায্যের কাজ করতেন। সেখান থেকে শুভজিতের পাশে পিস ওয়েলফেয়ার অর্গানাইজেশন থেকে বর্তমানে শুভজিৎ শিলিগুড়িতে উচ্চ পদে কর্মরত। এটা আমাদের কাছে আনন্দের। আমাদের কাছে আনন্দের সুমন বলে একটি ছেলে, সুমন মণ্ডল, পশ্চিমবঙ্গে জয়েন্টে পরীক্ষাতে সে খুব ভালো রেজাল্ট করলো। অর্থের অভাবে সে ভর্তি হতে পারছিল না। তাকে যখন আমরাও মানুষের কাছে সাহায্য নিয়ে তাকে ভর্তি করার পর সে আজকে সমাজে নিজের পায়ে দাঁড়িয়েছে, সে ভালো প্রতিষ্ঠানে কর্মরত। এছাড়া যদি আমি আমাদের মেয়েদের কথা বলি, তাহলে সুস্মিতার কথা বলতে হয়। সুস্মিতা পাল, এই মেয়েটিকে যখন আমরা অবৈতনিক শিক্ষাকেন্দ্রের মেয়েটি এসেছিল, তখন তার বয়স 6 বছর কি 7 বছর হবে, ক্লাস 2-এ পড়ে। আজ সে দ্বাদশ শ্রেণীর ছাত্রী, এবং শুধু পিস অবৈতনিক শিক্ষাকেন্দ্রের ছাত্রী বললে ভুল হবে। সুস্মিতার আরেকটি কাজ, যে কাজটা আমাদের এই সমাজের চোখ কিন্তু খুলে দিয়েছে, এই কাজ ক্লাস 8ম শ্রেণীতে যখন সুস্মিতা পড়ে, ঠিক সেই সময় তার বাড়ি থেকে তার বিয়ে দেওয়ার একটি চেষ্টা করা হলো। যেটা হয় আমাদের মধ্যবিত্ত, যেটা আমাদের নিম্নবিত্ত পরিবারগুলোতে আপনি প্রায়ই দেখতে পাবেন। তো এই বিয়েটা, নিজের বিয়েটা শুধু সুস্মিতা সেই সময় রুখেছিল সেটা নয়, সেই সময় ওর এই বিয়েটা আটকানোর পর আমাদের সালানপুর ব্লকের শেষ 2 বছরে 7টা বিয়ে প্রশাসনকে সাথে নিয়ে সুস্মিতা আটকে দিয়েছে, এবং যেটা সুস্মিতার এই অনন্য কীর্তিকে আমরাও গর্বিত। আমাদের সংগঠনের একজন ছাত্রী যখন সামনে থেকে এরকমভাবে নেতৃত্ব দিচ্ছে, এবং সে উপলব্ধি করতে পেরেছিল, এবং যাদের আজকে সেই বিয়েগুলো আটকালো তাদেরকেও সেই উপলব্ধি করানোর চেষ্টা করাচ্ছে। তারা সবাই এখন শিক্ষার মূল স্রোতে রয়েছে। শিক্ষা ছাড়া যে জীবনে কিছু হবে না, এটা অন্তত সুস্মিতাদের মতো মেয়েরা বুঝেছে। এটা আমাদের কাছে ভালো লাগা। শুভাশিস বন্দ্যোপাধ্যায়, শুভাশিসটা শুনবো। সুস্মিতা নিশ্চয়ই আমাদের অনুষ্ঠান দেখছে রূপনারায়ণপুরে বসে। সুস্মিতা, তোমার জন্য অনেক কুর্নিশ, হাততালি, এক্সপ্রেস নিউজ পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। তোমার লড়াই এরকম তোমাকে দেখে আরও সবাই এগিয়ে আসুক। শ্যামলতনু দাশগুপ্তের একটা কবিতা ছিল, শুভদীপ, যে টুকটুকির বিয়ের আইবুড়ো ভাত খেতে গেছে, সেখানে এঁটো থালার মধ্যে করে আঙুল দিয়ে কখনো আঁকছে মাছ, কখনো আঁকছে পাখি, কখনো আঁকছে মানুষ। কোনো কিছুই আজ সুস্মিতা বললাম, কোনো কিছুই আর টুকটুকির পছন্দ হচ্ছিল না। এইরকম অনেকগুলো অপছন্দের সঙ্গে টুকটুকির বিয়ে। সেদিন টুকটুকি পারেনি, সুস্মিতা করে দেখিয়েছে। কবিতাটা মনে পড়ে গেল। তুই এবার
শুভাশিসের কথা। শুভাশিস বন্দ্যোপাধ্যায় অদ্ভুত একটি মানুষ, অদ্ভুত একটি চরিত্র। এই মানুষটার সাথে পরিচয় আরো একজন মানুষ, মানে বলছি তো, মানে আজ আপনাদের সামনে যখন কথা বলতে বসেছি, কোনো একটা জায়গায় যেন আমারও অন্তরে সেই কৃতজ্ঞতার স্বীকারগুলো করে ফেলতে পারছি এই মানুষগুলো। তার কারণ এরা ওনারা প্রত্যেকেই হয়তো এই অনুষ্ঠানটা দেখছেন বা আগামীতে দেখবেন, যেহেতু আপনি প্রথমেই বলেছেন অনুষ্ঠানটি ইউটিউবেও যাচ্ছে এবং সরাসরি দেখানো হচ্ছে। এই শুভাশিস বন্দ্যোপাধ্যায়, এই ভদ্রলোকের সাথে আগামীকাল এই ভদ্রলোকের সাথে আমার পরিচয় আজ থেকে 5 বছর আগে। কিন্তু আজ শেষ 5 বছর আমাদের রূপনারায়ণপুর পিস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের অন্যতম স্তম্ভ বলতে পারা যায়। তার কারণ দিন নেই রাত নেই বাচ্চাগুলোর জন্য, সে বাচ্চাগুলোর ভালো হবে এবং নিজে দায়িত্ব তুলে নিয়েছেন যে বাচ্চাগুলোকে শিক্ষার যে দায়িত্বটা, আমাদের এই অবৈতনিক শিক্ষা কেন্দ্রে 8 জন শিক্ষক শিক্ষিকা আছেন। শুভাশিসদা যেমন রয়েছেন, কৌশিক বাবু রয়েছেন, কৌশিক বসু রূপনারায়ণপুরে থাকেন। অবশ্যই এই এক্সপ্রেস নিউজ যে মঞ্চ দিয়েছে, সেই মঞ্চ থেকে তুমি তাদের কথা বলতে পারছো। অবশ্যই অবশ্যই এক্সপ্রেস নিউজকে প্রথমেই বললাম, আমি আবারও বলছি অন্তরের কৃতজ্ঞতা, আপনারা কথা বলার সুযোগ করে দিয়েছেন এরকম একটি অনুষ্ঠানে। তার কারণ এই শুভাশিস বন্দ্যোপাধ্যায়, কৌশিক বসু, যাদের কথা আমি আপনাদেরকে বলছি, বা আমাদের নৃত্য প্রশিক্ষক, আমাদের বাচ্চাগুলোকে সাংস্কৃতিকভাবে যিনি সমৃদ্ধ করে চলেছেন, কাছড়াপাড়াতে থাকেন, অসাধারণ অসাধারণ, কাছড়াপাড়াতে থাকেন, আমার সঙ্গে পরিচয় হয়েছে প্রণব কুমার সান্যাল, তার প্রতি অন্তরের কৃতজ্ঞতা। এর আগে ছিলেন অমৃত সরকার, প্রণব বাবুরই ছাত্র, তার প্রতি কৃতজ্ঞতা। তার কারণ হচ্ছে এই কৃতজ্ঞতাটুকু যদি আমি না জানাই বা তাদের কথা যদি আমি না বলি, তার কারণ এই 16 বছরের যাত্রাপথে প্রচুর মানুষকে বিভিন্ন রকমভাবে পাশে পেয়েছি। যেমন আমি আপনাকে যে নামগুলো বলছিলাম, সেই নামগুলোর সাথেই আমার যে নামগুলো হয়তো অনেক নাম এই মুহূর্তে মনে পড়ছে, যেমন আমাদের ওই অঞ্চল রূপনারায়ণপুর অঞ্চলেরই প্রাক্তন শিক্ষিকা মৈত্রেয়ী মজুমদার, চিত্তরঞ্জন ডিবি গার্লসের উনি প্রাক্তন শিক্ষিকা ছিলেন, প্রিন্সিপাল ছিলেন। মৈত্রীদি 2010-এর সেই প্রথম শুরুর দিন থেকে আজ পর্যন্ত পিসের পাশে, রবিশঙ্কর কুণ্ডু আজ পর্যন্ত পিসের পাশে, আসানসোলে জয়দীপ মুখোপাধ্যায়, কার নাম ছেড়ে কার নাম বলবো। তার কারণ হচ্ছে বিশ্বদেবদা আমাদের অঞ্চল রূপনারায়ণপুরের একজন কীর্তি মানুষ, যার কথা 2010-এর সেই শুরুর দিনগুলো, কঠিন দিনগুলো বিশ্বদেবদা যেভাবে পাশে ছিলেন এবং আজও বিশ্বদেবদা আমাদের পাশে, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের। তার কারণ এরকম এর আগে রূপনারায়ণপুরে যারা পুলিশ আধিকারিকরা এসেছিলেন, তাদের মধ্যে অন্যতম আমি আজও খুব আমার পছন্দের মানুষ, আমার কাছের মানুষ মইনুল হক স্যার। মইনুল স্যার এখন আপনাদের দুর্গাপুরে। তো এই মইনুল স্যারদের মতো মানুষরা তারা পুলিশ হতে পারেন, কিন্তু তাদের মধ্যে যে মানবিক বোধটা দেখেছিলাম, যে আজও বাচ্চাগুলোর কথা ফোন করলে জিজ্ঞেস করে। তার কারণ এই বাচ্চাগুলোকে একটা সময় ছিল বাচ্চাগুলো ঠিক মতো দুবেলা তারা খেতে পেত না। আজকে এই বাচ্চাগুলোকে আমরা ননস্টপ ভাবে, আপনার ইয়েতেই জানিয়ে রাখি, আমাদের একটা 365 ইভিনিং মিল বলে একটা মিল আছে, যে বাচ্চাগুলোকে 365 দিন বিকেলে খাবার দিতে হবে, সান্ধ্যকালীন আহার। যেমন স্কুলে ওরা মিড ডে মিল পায়, আমাদের কাছে ইভিনিং মিল পায়। এই ইভিনিং মিল আজ 2900 দিনের উপরে ননস্টপ ভাবে চলছে, একটা দিনও বন্ধ হয়নি। 2900 দিন, হ্যাঁ 2900 দিন, তার বেশি ননস্টপ ভাবে চলছে। এবং এই ইভিনিং মিলের কি থাকে, ইভিনিং মিলে যদি পাতি কথাই আপনাকে বলি, তাহলে ভাত আলু সিদ্ধ। এর ছাড়াও ধরুন কারো যদি বাড়িতে কোনো প্রিয়জনের অনুষ্ঠান হচ্ছে, হয়তো জন্মদিন আছে, বিবাহ বার্ষিকী আছে, বা কারো হয়তো শ্রাদ্ধ অনুষ্ঠান, তারা হয়তো আগাম জানালে সেই দিনগুলো একটু ভালো মন্দ খাবার পান, বিশেষ দিনগুলোতে একটু ভালো মন্দ খাবার পান। তাছাড়া এমনি নর্মালি ওই ভাত আর আলু সিদ্ধ, ওইটাই ওদের কাছে কিন্তু অমৃত। তার কারণ এই 48 জন ছাত্রছাত্রীকে নিয়ে আমরা যে অবৈতনিক শিক্ষা কেন্দ্রতে কাজ করছি, আমরা কিন্তু এখনো এটাকে রেসিডেন্সিয়াল ভাবে করতে পারিনি। কাজেই এই ছাত্রছাত্রীরা সারাদিনে গড়ে 30 থেকে 35 কিলোমিটার সাইকেলিং করছে। তার কারণ সালানপুর ব্লকের, প্রথমেই বলেছি, ভৌগোলিক অবস্থানে যে বিভিন্ন গ্রামগুলো থেকে তারা আসছে, সেই গ্রামগুলো থেকে রূপনারায়ণপুর সদরের দূরত্ব 14 কিলোমিটার, 15 কিলোমিটার, 18 কিলোমিটার। তাহলে শিক্ষার সেই প্রয়োজনীয় তাগিদটা সেই পরিবারগুলোও কিন্তু, পিছিয়ে পড়া সম্প্রদায়ের সেই পরিবারগুলো অনুভব করেছে বলে কিন্তু ছেলেমেয়েরা আজ ছুটে ছুটে আসছে। বহু আবেদনপত্র আসছে, যাদেরকে আমরা জায়গার অভাবে, আমাদের সামর্থ্য বড়ই কম, তার কারণ পুরোটাই মানুষের কাছে সাহায্য, মানুষের কাছে হাত পেতে আমাদেরকে চালাতে হয়। কাজে অনেককেই আমরা নিতে এখন অপারগতা প্রকাশ করছি, তারপরেও আমরা চেষ্টা করছি। এবং আপনাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমেও আপামর জনসাধারণের প্রতি আমাদের এই বার্তাটুকুই রইল, যদি সম্ভব হয় একবার রূপনারায়ণপুর পিস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কার্যালয়ে আসুন। বাচ্চাগুলোর জন্য যদি আপনি কিছু সাহায্য করেন, আমরা সেই সাহায্যটুকু নিয়েই তাদেরকে আগামী ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তাদের সুন্দর একটা জীবন তৈরি করবার সংকল্প নিয়েই আমরা কিন্তু এগিয়েছি, আপনাদের সাহায্য এবং আপনাদের সহযোগিতা নিয়ে। অবশ্যই খুব সুন্দর আলোচনা জন্মে উঠেছে, এবং পিসের যে কাজগুলো, সেগুলো শুভদীপ খুব সুন্দরভাবে ব্যক্ত করছেন। আর মানুষের যত কাছে পৌঁছাবে, ঠাকুরের একটা কথা আছে না, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। তো মানুষের কাছে পৌঁছালে
আমার মনে হয় না পিসের যে গতি মসৃণই থাকবে। এরপরে তোমার কাছে তুমি বিদেশিদের নিয়ে একটা অনুষ্ঠান করো আন্তর্জাতিক নিয়ে, তুমিও বোধহয় বিদেশ গেছো, পিসকে কিভাবে বিদেশে তুলে ধরেছো, ওই সংস্কৃতি তোমার এখানে কিভাবে ধরা দিয়েছে, তুমি কিভাবে এটাকে মেনটেন করেছো? 2017 সালটা খুব ভুল যদি না বলি, কলকাতার বাংলা একাডেমিতে আমার সাথে বাংলাদেশের বিশিষ্ট কবি সুরকার জসিমউদ্দিন স্যার এবং বাংলাদেশের রংপুরের পীরগঞ্জের সুলতান আহমেদ সোনা, এই দুজন মানুষের সাথে আমার পরিচয় কলকাতায় জীবনানন্দ সভাঘরে। এবং তারা যখন আমার কাজকর্ম শুনলেন, শোনার পরে তারা মানে আমন্ত্রণ জানালেন বাংলাদেশে আসার জন্য। তো তাদের আমন্ত্রণেই আমি সর্বপ্রথম দক্ষিণ মানে আমাদের অ্যাপসাকল, অ্যাসোসিয়েশন ফর সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন কালচারাল লিটারেসি ফোরাম, এই অ্যাপসাকলের আমন্ত্রণেই পশ্চিমবঙ্গ থেকে শ্রেষ্ঠ সমাজকর্মী সম্মান গ্রহণ করতে আমি 2018 সালে বাংলাদেশের পীরগঞ্জে প্রথম পৌঁছাই। আচ্ছা। এবং সেই অনুষ্ঠানে আমি একাই গেছিলাম প্রথম। পীরগঞ্জে সেই অনুষ্ঠানে যাওয়ার পর যে অভূতপূর্ব ভালোবাসা মানুষের কাছ থেকে পেয়েছিলাম, এবং দু বাংলার ভাষায় যেহেতু এক, মাঝে হয়তো কাটাতার, কিন্তু মানুষ যেভাবে মানে জড়িয়ে ধরেছিল মানুষের যে আমাদের কাজগুলো দেখে, তখন থেকে মনে ইচ্ছে হয়েছিল যদি আমি আমাদের মানুষদেরকেও নিয়ে যেতে পারি, তাদের যদি অনুষ্ঠান ওইখানকার মানুষদেরকে দেখাতে পারি বা ওদেরকে আনতে পারি। এই ভাবনা থেকেই তখন থেকেই শুরু হলো যে যদি ভাবনা করলাম যে যদি একটা অনুষ্ঠান ভাবে দুটো দেশের মধ্যে যদি আমরা কোনো আদান প্রদান করতে পারি, সেই ভাবনা থেকেই আমরা রূপনারায়ণপুর উৎসব যেটা করি। শেষ 2 বছর বাংলাদেশের পরিস্থিতি যেহেতু অশান্ত, তাই আমরা সেভাবে বাংলাদেশ শিল্পীদেরকে পাচ্ছি না। তার আগে অবধি প্রত্যেক বছর এই রূপনারায়ণপুর উৎসবটাই কিন্তু দুই বাংলার একটা আন্তর্জাতিক উৎসবের স্থান পেয়েছিল। মানে এই রূপনারায়ণপুর এই যে আমাদের বাংলাদেশের ভারতবর্ষের যে রাজনৈতিক যে টানাপোড়েন, তার বাইরে যখন সুন্দর একটা বাংলাদেশ ছিল, আমাদের সবাই যেতাম, কবিরা আসতেন, সেই পরিবেশটা এই মুহূর্তে নেই, জানি আগামী দিনে হয়তো হবে। তার আগের কথা বলছো? তার আগের কথা বলছি, অবশ্যই তার আগের কথা বলছি। তার কারণ হচ্ছে আমি এই শিল্প বা সংস্কৃতির বিভিন্ন মাধ্যমকে সাথে নিয়ে কখনো আমি আমার দলকে নিয়ে গেছি চট্টগ্রাম, রাঙামাটির মতো জায়গায়, যেখানে রূপনারায়ণপুর পিস ওয়েলফেয়ার অর্গানাইজেশন অনুষ্ঠান করেছে। আবার চট্টগ্রাম বলুন, রাঙামাটি বলুন, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শিল্পীরা রূপনারায়ণপুরের মাটিতে এসে অনুষ্ঠান করে গেছে। এবং আমি অকপটে বলতে পারি, আমার কোনো দ্বিধাবোধ নেই, আমার যে সমস্ত বাংলাদেশের বন্ধুরা এসেছেন তারা কিন্তু পিসকে ভালোবেসে এসেছেন, এবং তাদের কাউকেই কিন্তু কোনো রকম পারিশ্রমিক পর্যন্ত দিতে হয়নি। তারা কিন্তু প্রত্যেকেই হয়তো বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম বলুন বা বাংলাদেশ বেতার বলুন, তার গ্রেট এ লেভেলের আর্টিস্ট, কিন্তু তারা আবার রূপনারায়ণপুরের মতো জায়গায় আসছেন শুধুমাত্র আমাদের বাচ্চাদের কথা ভেবে, আমাদেরকে ভালোবাসে বলে। তো এটা আমাদের কাছে একটা পাওয়া, এবং এই জায়গাটা নিয়েই আমরা আশাবাদী অদূর ভবিষ্যতেও এইভাবেই দুই দেশের শিল্পীদের সমন্বয়ে আমরা আবার রূপনারায়ণপুর উৎসবকে আন্তর্জাতিক ইয়েতে নিয়ে যেতে পারবো বলে বিশ্বাস রাখি। যেহেতু আমাদের সমাজ এবং সংস্কৃতির এক্সপ্রেস নতুনভাবে শুরু করেছি, নতুন রূপে নতুনভাবে, তাই আবার আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। প্রতি বুধবার বিকেল 4টে থেকে সমাজ এবং সংস্কৃতি এক্সপ্রেস দেখুন শুধুমাত্র এক্সপ্রেস নিউজ চ্যানেলে। আজ আমার সঙ্গে অতিথি শুভদীপ সেন, পিস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মাননীয় সভাপতি। সমাজমূলক কাজ, সংস্কৃতি, এই যে মেলবন্ধনটা কি মসৃণভাবে তুমি করেছো শুভদীপ? আসলে মসৃণভাবে করার ক্ষেত্রে যদি বলি, সর্বপ্রথম প্রথম দিন থেকেই ওই যে একটাই লক্ষ্য ছিল, যে কাজটাই করব সেই কাজটা যেন আমি আমার মন থেকে করতে পারি। যেন আজকের দিনে আমরা চারদিকে দেখতে পাই বিভিন্ন কাজে একটা মোড়কের ব্যাপার চলে আসে, কিন্তু আপনি নিজেও দেখবেন লক্ষ্য করে আমাদের কাজগুলো ধারাবাহিকভাবে আমরা যেটা করার চেষ্টা করি, সেই কাজটার মধ্যে একটা অন্তরের টান থাকে। তার কারণ একটু আগে আমি আপনাকে বলছিলাম যে আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা বা তাদের যে বাবা মারা, তাদেরকে নিয়ে, যাদের বাবা মা আছে তাদেরকে নিয়ে যেহেতু আমাদের পরিবার, কাজে প্রত্যেকের মধ্যে সেই আন্তরিকতার টানটা থাকে। এবং যে এখনও অবধি আমাদের পিস ওয়েলফেয়ার অর্গানাইজেশন যে সমস্ত অনুষ্ঠানে যে সমস্ত শিল্পী বা গুণী মানুষরা গেছেন, প্রত্যেকে কিন্তু এই টানটা অন্তর থেকে অনুভব করেছেন। তার কারণ ওই যে আপনি যে মেলবন্ধনের কথাটা বললেন, তার কারণ আমরা মনে করি এই মেলবন্ধনটা আছে বলেই আজও সমাজ ও সংস্কৃতি সুষ্ঠুভাবে এগিয়ে চলছে।
তার কারণ তার মধ্যেও বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু আপনিও জানেন, আমরাও জানি, তার মধ্যেও এগিয়ে যেতে হবে, সমাজকে সুন্দর করতে হবে। এই সুন্দর করার দায়িত্ব যখন আমরা কাঁধে নিয়েছি, সেই কাজটুকু করার প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে যাচ্ছি। দেখা যাক কি হয়। তবে একটা জিনিস, যে আজকে একটু আগে যে ছেলেটির কথা বললে যে এখন শিলিগুড়িতে উচ্চ পদে কর্মরত, এইরকম যখন তোমার পিসের অবৈতনিক থেকে ছেলে বা মেয়েরা বড় বড় জায়গায় প্রতিষ্ঠা পেয়ে যাবে, সেদিন তোমার পিসের জন্য কোনো চিন্তাভাবনা থাকবে না, কারণ তারা প্রতিষ্ঠিত হয়ে নিশ্চয়ই লক্ষ্য করবে যেখান থেকে ওরা বড় হয়েছে। ওদের মধ্যে কি সেই ন্যাকটা আছে? দেখুন, একটা জিনিস বলি, যে ছেলে মেয়েদেরগুলোর চোখে একটা সময় কোনো স্বপ্ন ছিল না, তারা প্রত্যেকে কিন্তু আজ নতুন করে স্বপ্ন শুধু দেখছে বললে ভুল হবে, তারা রীতিমতো কিন্তু সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার পিছনে তারা তাদের হাড়ভাঙা পরিশ্রমে এগিয়ে চলেছে। আজকে আপনি যে ছেলেটির কথা, শুভজিতের কথা বললেন, বা আদার্স যাদের কথাই আপনি বলুন না কেন, আমরা দৃঢ় বিশ্বাস যে এরা যখন প্রত্যেকেই নিজের পায়ে দাঁড়াবে, এরা নিজের পায়ে দাঁড়ালে এরা কেউই এদের পিছনের এই দিনগুলোকে ভুলে যাবে না, এই বিশ্বাসটুকু অন্তত আমি রাখতে পারি, কেন এদেরকে সেইভাবেই কিন্তু আমরা ছোট থেকে তৈরি করছি। শুভদীপ, তোমার ভালো লাগা পিসের বাইরে? পিসের বাইরে ভালো লাগা বলতে অবশ্যই একটা সময় খেলাধুলা, নিজে যেহেতু ক্রিকেট খেলতাম, কাজে খেলাধুলার প্রতি তো একটা ভালো লাগা সবসময় কাজ করে। আচ্ছা, পিসের যারা ছেলেরা বা মেয়েরা আছে, যদি খেলাধুলায় ন্যাক থাকে, তো তুমি তাদের? হ্যাঁ, অবশ্যই পিসের ছেলেমেয়েদের আমরা সব রকমভাবেই তাদেরকে সমৃদ্ধ করার চেষ্টা করছি। আমরা যে শুধু তাদেরকে পড়াশোনার মধ্যে সীমিত গণ্ডিতে আটকে রেখেছি তা নয়, পড়াশোনার সাথে সাথে তারা সাংস্কৃতিকভাবেও সমৃদ্ধ হয়েছে। এবং আপনি শুনলে খুব খুশি হবেন, আমাদের ছেলেমেয়েদের অলরেডি আমরা পাসপোর্ট পর্যন্ত করিয়ে রেখেছি, যাতে তারা আন্তর্জাতিক অনুষ্ঠানে, কারণ তারা এই মুহূর্তে যে অনুষ্ঠান করছে, সাংস্কৃতিকভাবে যেভাবে অনুষ্ঠান করে চলেছে, তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন মঞ্চে তারা বিভিন্ন রকমভাবে তাদের নাচ এবং আবৃত্তির অনুষ্ঠান নিয়ে ছুটে চলেছে। কাজেই আগামী দিনে আন্তর্জাতিক অনুষ্ঠানের বিভিন্ন ডাক আমাদের কাছে আসছে। আমরা শুধুমাত্র অর্থের জায়গায় যেহেতু আটকে রয়েছি, আপনাকে শুরুতেই বললাম, তার মধ্যেও শত প্রতিকূলতার মধ্যেও আমরা, প্রতিবন্ধকতার মধ্যেও আমরা আমাদের বাচ্চাদের, যারা সাংস্কৃতিকভাবে যোদ্ধা, আমাদের পিসের সৈনিক, তাদের পাসপোর্টটুকু করে রেখেছি। দেখা যাক, আগামী দিনে নিশ্চয়ই ভালো কোনো অনুষ্ঠানে তাদেরকে আপনারা দেখতে পাবেন। অবশ্যই। তুমি সুস্মিতার কথা বললে, কাঁচরাপাড়া থেকে যে টিচারটি আসে, প্রণব সান্যাল, প্রতিষ্ঠিত নৃত্যশিল্পী, সে তার সময় নষ্ট করে তোমাদের ভালোবাসে, তোমাদের ডাকে আসছে। তোমাদের খুব সাউন্ড একটা, মানে খুব রিচ টিম। আমিও তোমাদের অনুষ্ঠান দেখেছি, দুর্গাপুরে দেখেছি, এতে দেখেছি। আগামী দিনের তোমরা ভূষণ্ডির মাঠ করেছো না? হ্যাঁ, এটা একদম মানে খুবই টাফ একটা কাজ, সেটাকে এদেরকে নিয়ে কিভাবে সম্ভব হলো? আপনি ভূষণ্ডির মাঠটা শুনেছেন তাই ভূষণ্ডির মাঠ বলছেন। এই প্রণববাবুরই পরিকল্পনায় আমরা গত বছর বাল্মীকি প্রতিভা করেছি। বাপরে! তো কাজেই বাল্মীকি প্রতিভা বলুন, ভূষণ্ডির মাঠে বলুন, জীবনের গান বলুন, যে প্রোডাকশনগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা চেষ্টা করি, আমরা নৃত্য নাট্য টাইপের করার চেষ্টা করি, ড্যান্স ড্রামা। তার কারণ হচ্ছে, যে সমস্ত ছেলেমেয়েরা আজকে সাংস্কৃতিকভাবে যাদেরকে আমরা সমৃদ্ধ করার চেষ্টা করছি, এরা কিন্তু জীবনের প্রথম দিন থেকে সেই নৃত্যের তালিম নিয়ে বা সঙ্গীতের তালিম বা আবৃত্তির তালিম নিয়ে বড় হয়ে ওঠেনি। একটা সময় ছিল যখন ওদের ভাতের অভাব ছিল। আমাদের হয়তো বাড়ির ছেলেমেয়েদের মুঠোফোনের অ্যালার্মে আমাদের ঘুম ভাঙে, কিন্তু তাদের সেই মাঝরাতে হেলমেটের যে টর্চের ছোট্ট আলো, সেই আলোতে বাবা মায়ের সাথে বেরিয়ে যেতে হতো, নাহলে রাতে ফিরে এসে বাড়িতে হাঁড়িটা চড়তো না। তো তাদের সেই জীবিকার জন্য তাদেরকে বেরিয়ে যেতে হতো। কাজেই এই সমস্ত ছেলেমেয়েরা, আপনি ভেবে দেখুন, তারা আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের বাল্মীকি প্রতিভা করছে, তারা আজকে রাজশেখর বসুর ভূষণ্ডির মাঠে নৃত্যনাট্যে তারা নিজেদেরকে সেইভাবে তৈরি করছে। এছাড়াও বিভিন্ন রকমভাবে, এবং অবশ্যই আমি অন্তরের কৃতজ্ঞতা বলবো না, আমার কুর্নিশ জানাবো আমাদের নৃত্যগুরু, নৃত্য প্রশিক্ষক প্রণব কুমার সান্যালের প্রতি। তার কারণ সত্যি উনি বাচ্চাগুলোকে ভালোবাসেন বলেই সন্তানের মতো ভালোবাসে। আমিও নিজে দেখেছি সন্তানের, অবশ্যই। তার কারণ প্রতিটা বাচ্চা যেহেতু তার সন্তান তুল্য, তাই কাজরাপাড়া থেকে তিনি ছুটে আসেন এবং আমাদের শিক্ষা কেন্দ্রে, এবং এর আগে আমাদের ওই অঞ্চলে যারা বাচ্চাগুলোকে নিয়ে কাজ করেছে, যেমন শ্রীময়ী কুণ্ডু, তিনি বাচ্চাগুলোকে নিয়ে কাজ করেছেন, অমৃত সরকার বাচ্চাগুলোকে নিয়ে, দেখুন বিভিন্ন সময় বিভিন্ন জন নৃত্য প্রশিক্ষক বাচ্চাগুলোকে নিয়ে কাজ করেছে। তাদের প্রত্যেকের প্রতি আমাদের কৃতজ্ঞতা, এবং তাদের সাথে আমাদের সুন্দর একটা সম্পর্ক রয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা আজকে যাদেরকেই, মানে দেখুন, একটা সংগঠন 16 বছরে চলছে, প্রচুর মানুষ এসেছে, প্রচুর মানুষ হাত ছেড়ে গেছে, কিন্তু সকলের প্রতি আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে এই আবেদনটুকুই থাকবে
ব্যক্তিগত জায়গা থেকে যদি আপনারা মানে একটা সংগঠনের প্রতি ব্যক্তিগত হিসাবটাকে নিয়ে চলে আসেন তাহলে ভুল করবেন। সংগঠনকে যখন ভালোবেসেছেন আপনারা সংগঠনের সাথে এসে থাকুন, সংগঠনের পাশে আসুন। কোনো ব্যক্তিকে আপনার ভালো নাও লাগতে পারে। তো এই আর কি, সকলের প্রতি আহ্বান রইল, সকলকে আমরা বারবার আবেদন করছি আপনারা রূপনারায়ণপুর পিসের কার্যালয়ে আসুন। আমাদের অবৈতনিক শিক্ষা কেন্দ্রে আমাদের 48 জন বাচ্চার সাথে আপনার জীবনের কোনো একটি বিশেষ দিনে মিলিত হন। তাহলে অন্তত আমরা এইটুকু নিশ্চিন্ত হব যে 365টা দিনের একটা দিন অন্তত আপনি আমাদের পাশে দাঁড়ালেন। বাহ, খুব সুন্দর বলে। এই যে বাচ্চাগুলি 48টি বাচ্চা আছে, তাদের ঘুম ভাঙলো বাড়িতে, তারপর চলে এলো তোমার প্রতিষ্ঠানে, তারপরে সারাদিনটা তাদের সারাদিন এই বাচ্চাগুলোর মধ্যে এই 48টা বাচ্চা প্রতিদিন সকালবেলায় 6:45-এর মধ্যে আমাদের রূপনারায়ণপুরের কার্যালয়ে তারা চলে আসছে। এর মধ্যেই তারা কিন্তু বাড়ি থেকে প্রত্যেকেই সাইকেলে করে আসছে, কেউ পায়ে হেঁটে আসছে। যেরকম দূরত্ব কার্যালয়ে আসার পরে তারা সকালে এসে পড়ে নিজেদের প্রথমে প্রার্থনা সঙ্গীত আছে, সেই প্রার্থনাটুকু করার পর সঙ্গীতটা কেমন? প্রার্থনা সঙ্গীত আমাদের জাতীয় সঙ্গীতকেই আমরা প্রার্থনা সঙ্গীত হিসেবে রেখেছি। তার কারণ আমাদের এটা মনে হয়েছে যে আমরা সর্বপ্রথম যেহেতু ভারতীয়, কাজেই ভারতীয় নাগরিক হিসেবে জাতীয় সঙ্গীতের প্রতি এই সম্মানটুকু যেন ওরা এখন থেকেই জানতে শুরু করে, দেশকে যাতে ভালোবাসতে পারে, সেই জন্য আমরা এই জাতীয় সঙ্গীতটাকেই আমরা আমাদের প্রার্থনা সঙ্গীত হিসেবে রেখেছি। এছাড়াও আমরা চেষ্টা করি বিভিন্ন দিনগুলো যখন পালন করি তখন বিভিন্ন রকমভাবে চেষ্টা করি, কিন্তু আমাদের প্রার্থনা সঙ্গীত আমরা জাতীয় সঙ্গীতটাকে রেখেছি। এরপরে তারা আমাদের যে 8 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, রূপাদি রয়েছেন, তীর্থ স্যার রয়েছেন, যারা রয়েছেন এই মুহূর্তে, আপনাদেরকে তো আমি কৌশিক স্যার, অনন্যাদি বা সুভাষিসদার কথা আপনাদেরকে সুভাষিস স্যারের কথা বললাম। এদের তত্ত্বাবধানে বাচ্চাগুলো সকালবেলায় 9টা থেকে 9:15 পর্যন্ত পড়াশোনা করে। পড়াশোনা করার পর কোনো দিন পান্তা ভাত, কোনো দিন 2টো বিস্কুট, এটা সকালের খাবার, এর বেশি কিছু দিতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। তার কারণ যেহেতু পুরোটাই মানুষের কাছে হাত পেতে চলতে হয়, এইটুকু খাবারই ওরা আনন্দে গ্রহণ করে পড়ে আবার সাইকেল নিয়ে বেরিয়ে যায় বাড়ির পথে। বাড়ি গিয়ে নিজেদের মতো করে তাদের বিদ্যালয়ের পোশাক পরে আবার তারা ছুটে চলেছে নিজের বিদ্যালয়ের পথে। এই 48টা বাচ্চাকেই আমরা পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সরকারি বিদ্যালয়ে আমরা ভর্তি রেখেছি। আচ্ছা, এরপর বিদ্যালয়ে যেয়ে পড়ে যারা মিড ডে মিল, তো আপনারা জানেন অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা মিড ডে মিলটা পেয়ে যায়, নবম, দশম বা একাদশ তারা পায় না। তো তারা ওই সকালের ওইটুকু খাবারের পর বাড়ি যেয়ে যদি কখনো মুড়ি একটু পেলো তো পেলো, তারপরে তারা বিকেলবেলায় সরাসরি একদম 2900 দিন যেটা বিদ্যালয় থেকে সরাসরি আমাদের অবৈতনিক শিক্ষা কেন্দ্রে বিকেলবেলায় 4:45 থেকে 5টার মধ্যে চলে আসে। ভাত আলু সেদ্ধ থাকলোই, এবার যদি ঈশ্বর না ভাত আলু সিদ্ধ থাকলো এটাও জোর দিয়ে বলতে পারি না। তার কারণ কখনো কখনো কিন্তু এমনও গেছে চালের অভাবে বাচ্চাগুলোকে মুড়িও খেতে দিয়েছি। মন খারাপ হয়ে যাচ্ছে। আমরা যখন মোটামুটি প্রাচুর্যের মধ্যে দিন কাটায় আমাদের সন্তানরা, সবার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটা ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা। পিসের সকলেই যেন খুব ভালো থাকে, প্রতিটি সন্তান যেন ঈশ্বরের আশীর্বাদে অনেক বড় হয়, তাদের সমস্ত কিছু চাওয়া পাওয়া যেন মিটে যায় সর্বশক্তিমান ঈশ্বরের কাছে, এই প্রার্থনা করি। আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে কী চিন্তা ভাবনা করছো? ভবিষ্যৎ পরিকল্পনায় সর্বপ্রথম এই সমস্ত ছেলেমেয়েরা, যেহেতু এদের বেশিরভাগই ফার্স্ট জেনারেশন লার্নার এবং এদের পরিবারেও যেহেতু সেই শিক্ষার ব্যাপারটাতে অনেকটাই এরা পিছিয়ে, এখনও পিছিয়ে, কাজে সর্বপ্রথম ইচ্ছে আছে যে আমরা রেসিডেন্সিয়ালভাবে এদেরকে রেখে আমাদের অবৈতনিক শিক্ষা কেন্দ্রকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছে আছে। এবং তার সাথেই এদের সাথে সাথে এদের পরিবারের, বিশেষ করে এদের মাদের নিয়ে আমাদের কিছু ভবিষ্যৎ পরিকল্পনা আছে। ভবিষ্যৎ পরিকল্পনার কথা বড় মুখে এই মুহূর্তে আপনাকে আমি বলছি না, ভবিষ্যতের জন্যই তোলা থাকলো। তবে আরও একবার আপনাদের এই সমাজ ও সংস্কৃতি এক্সপ্রেসে আপনারা আমন্ত্রণ জানানোর জন্য এক্সপ্রেস নিউজ পরিবারের সর্বময় কর্তা থেকে শুরু করে সকলকে অন্তরের কৃতজ্ঞতা। এবং যারা আজকে আমাদের সাথে আমাদের কথা শুনলেন তাদের প্রতি আরও একবার, যারা ক্যামেরার ওই পারে আছে তাদের জন্য আরও একবার একটা দিন সময় করে আসুন রূপনারায়ণপুরে পিস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কার্যালয়, পিস অবৈতনিক শিক্ষা কেন্দ্রে। এবং আমি আপনার অনুমতি নিয়ে আপনি যদি বলেন তাহলে আমাদের চলমান দূরাভাসটাও আমি বলতে পারি।
তাহলে আমাদের জন্য সুবিধা হয়, যারা ক্যামেরার ওই পারে রয়েছেন তাদের জন্য সুবিধা হয়। অবশ্যই যদি মনে করেন নাম্বারটাও সংখ্যাটাও তুলে নিতে পারেন, 98000736 এই চলমান দূরভাষেই আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ভালো লাগবে আপনারা এসে যদি 365 দিনের মধ্যে একটা দিনও আমাদের বাচ্চাদের দায়িত্ব গ্রহণ করেন, তাহলে আমাদের ভার কিছুটা কমবে। অবশ্যই পিস নিয়ে অনেক আলোচনা হলো। এক্সপ্রেস নিউজ পরিবারের পক্ষ থেকে পিসের আরও সমৃদ্ধি হোক, এরকম প্রান্তিক বাচ্চাদেরকে আরও তুলে আনুক, 48টা 480 হোক, সে ক্ষমতা যেন তোমাদের থাকে। একটু আগে বলছিলাম না, মানুষের পাশে দাঁড়া, মানুষ বড় অসহায়। এই অসহায় মানুষগুলোর পাশে পিস ওয়েলফেয়ার অর্গানাইজেশন দাঁড়িয়েছে শুভদীপের নেতৃত্বে। এক্সপ্রেস নিউজ পরিবারের পক্ষ থেকে আমাদের অনেক শুভকামনা রইল। আপনারা দেখছেন সমাজ ও সংস্কৃতি এক্সপ্রেস প্রতি বুধবার বিকেল 4টেয় শুধুমাত্র এক্সপ্রেস নিউজ চ্যানেলে। আজকের সমাজ এবং সংস্কৃতি এক্সপ্রেস আমরা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আগামী বুধবার ঠিক বিকেল 4টেয় অন্য একজন অতিথিকে নিয়ে। ভালো থাকবেন সবাই, আর দেখতে থাকবেন এক্সপ্রেস নিউজ। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।